আমাকেও যদি কেউ বলে আপনি আজকের থেকে চাকমা, আমি কি সেটা মানবো? বাংলাদেশি জাতি বলে এক নতুন জাতি উদ্ভব করলেন, অর্থাৎ বাংলাদেশি জাতির স্রষ্টা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই মূলনীতির থেকে তিনটিকে বাদ দিয়ে শুধুমাত্র গণতন্ত্রকে রেখে যে আমার যে রাজনৈতিক দর্শন, এটা আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সাথে আছি আমি সাইদ খান, আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একসময়ের তুখোর নেতা, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাবেক জনাব আজিজুল বারী হেলাল। আজিজুল বারী হেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই কোনো না কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি বিশেষ সংবাদ রয়েছে। এর মধ্যে একটি সংবাদ আছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্কার কমিশনের অনেক প্রস্তাব জটিলতা বাড়াবে, এবং ঘোষণাপত্র নিয়েও কিন্তু স্থায়ী কমিটির বৈঠকে প্রশ্ন উঠেছে। এবং আরও একটি খবর আছে, ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি মোটা দাগে বলেছেন অন্তর্বর্তী সরকারে প্রতিনিধি রেখে ছাত্ররা দল গঠন করলে নিরপেক্ষতা হারাবে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। এছাড়াও আরও বেশ কয়েকটি খবর রয়েছে, আমরা আলোচকের মুখ থেকে আলোচনা শুনবো। আজিজুল বারী হেলাল, আপনি শুনলেন। আমরা প্রথমেই যেতে চাচ্ছি যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যে সংস্কার কমিশনের যে অনেকগুলো প্রস্তাব এসেছে, সেই প্রস্তাবগুলো জটিলতা বাড়াবে, এবং ঘোষণাপত্র যেটি প্রোক্লেমেশন নামে প্রথমে দেওয়ার কথা ছিল, পরবর্তীতে ঘোষণাপত্র তারা ফিরে গেছে। সেই ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন যেটি বলেন, এটি আসলে কি করে জটিলতা বাড়াবে, এবং সংস্কার প্রস্তাবও কি করে রাজনীতিতে জটিলতা বাড়াবে। এই মুহূর্তে রাজনীতির সবচেয়ে বেশি দায়ভার কিন্তু বা দায় দায়িত্ব বড় রাজনৈতিক দল বা এই আন্দোলনের বৃহৎ শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই কিন্তু শেষ পর্যন্ত নিতে হবে। ধন্যবাদ। সংস্কার কমিশন, যে বিশেষ করে প্রথমে আলোচনা করতে চাই, সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, এই প্রস্তাবগুলো বিভিন্ন রাজনৈতিক দলের ইডিওলজি এবং ফিলসফির সাথে সাংঘর্ষিক। যে আপনি সংবিধানে মূল নীতিতে এমন কিছু যদি সন্নিবেশন করেন যেটা অন্য রাজনৈতিক দলের, প্রত্যেকটা রাজনৈতিক দল একটা ফিলসফি, একটা আইডিওলজি, একটা কর্মসূচি নিয়ে এগিয়ে যায়। যেমন আমাদের বিএনপির আপনার কর্মসূচি হলো 19 দফা কর্মসূচি, আর আমাদের রাজনীতির যে ফিলসফি, যে দর্শন, সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। এই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের দল গঠিত হয়েছে, এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদ দ্বারা আমরা এই দেশে জাতি গঠন করেছি। একটু পেছনের গল্প বলতেই হয় যে এই বাংলাদেশ একটা হোমোজেনিয়াস কান্ট্রি। অনেকে বলে যে একটা সমগোত্রীয় জাতি, অর্থাৎ এক জাতির বসবাস, প্রায় এক জাতির বসবাস। অনেক বিশেষজ্ঞ, বিদগ্ধ বক্তা লেখে এবং বক্তৃতায় বলেন, বিশিষ্টজনেরা বলেন। কিন্তু আমি কমপ্লিটলি এর সাথে দ্বিমত পোষণ করি যে বাংলাদেশ হলো একটা হেটেরোজেনিয়াস কান্ট্রি, এখানে বিভিন্ন জাতির বাস। 90% যদি আপনি নৃতাত্ত্বিকভাবে বাঙালি ধরেন, তাহলে আর 10% অন্য নৃগোষ্ঠী, যেমন চাকমা, মারমা, মুরং, সাঁওতাল, অন্যান্য নৃগোষ্ঠী। পাহাড়ি এবং সমতলে তাদের বসবাস রয়েছে। অর্থাৎ পাহাড়ি এবং সমতলে আপনার অন্যান্য বাঙালি ছাড়াও অন্যান্য নৃগোষ্ঠীও আছে। এই প্রশ্ন 71 সালের স্বাধীনতা পর 72-এর সংবিধানে যখন বাঙালি জাতীয়তাবাদ সন্নিবেশন করা হলো, তখন একজন সেই পাহাড়ি আপনার মানবেন্দ্র লারমা, খুব সম্ভব তিনি সংসদে প্রশ্ন তুলেছেন, প্রতিবাদ করেছেন যে আমি আপনার এক কলমের খোঁচায় আমি কেন আপনার চাকমা থেকে জাতিসত্তা হারাবেন, আমি কেন বাঙালি হয়ে যাব, তাই না? আমাকেও যদি কেউ বলে আপনি আজকের থেকে চাকমা, আমি কি সেটা মানবো? অথচ এই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য জিয়াউর রহমান সাহেব তার সেই আপনার বিখ্যাত দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে
এই 55,126 বর্গ মাইলে বসবাসরত সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করবার জন্য তিনি বাংলাদেশি জাতি বলে এক নতুন জাতি উদ্ভব করলেন। অর্থাৎ বাংলাদেশি জাতির স্রষ্টা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটাই আমাদের রাজনৈতিক দর্শন। এখন আসেন এই বর্তমান সংস্কার কমিশন, আলী রিয়াজ সাহেব তিনি যে প্রস্তাবনা দিয়েছেন, যদিও এটা প্রস্তাবনা, সেখানে তিনি আমাদের যে আগের 4টি মূলনীতি ছিল সেই মূলনীতির থেকে 3টিকে বাদ দিয়ে শুধুমাত্র গণতন্ত্রকে রেখে আর 4টি নতুন উপাদান ঢুকেছেন। তার মধ্যে 3টা, বিশেষ করে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আপনার 71 সালের 10ই এপ্রিল খুব সম্ভব আপনার মুজিবনগর সরকার গঠিত হয় না, যখন এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা হয় আপনার, তখন সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার এই 3টাকে তারা মূলনীতি করেছিল। এই 3টাকে এবার প্রবেশ করিয়েছে আপনাদের 4টি মূলনীতির মধ্যে। নতুন আরেকটি ঢুকেছে, সেটা হলো বহুত্ববাদ। এই বহুত্ববাদ দিয়ে আমি মিনিমাম 5টি টেলিভিশন বিতর্কে এই কথাটা তুলে ধরেছি যে বহুত্ববাদ বলতে আপনারা কি বুঝিয়েছেন। আপনারা যাই বুঝেন, আমরা যেটা বুঝেছি যে বহুত্ববাদ মানে বহু মত, বহু পথ, আপনার বিভিন্ন জনগোষ্ঠী, নৃগোষ্ঠী, ভাষাগোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করবার জন্য আপনি বলেছেন বহুত্ববাদ। তো সেটা তো বাংলাদেশি জাতীয়তাবাদের সমরূপ হইল। বাংলাদেশি জাতীয়তাবাদ যেটা বলছে, আপনি বহুত্ববাদেও একই তথ্য, যদি আমি ভুল ডেফিনেশন না দিয়ে থাকি বহুত্ববাদের, তাহলে আপনি কেন আমাদের এই ফিলোসফি দর্শনটাকে একটা শব্দ দ্বারা রিপ্লেস করছেন? এটাকে আমরা যারা বিএনপি করি, আমাদের রাজনৈতিক দর্শনকে তো আমরা আপনাদের ওই বহুত্ববাদ দিয়ে যে আপনি রিপ্লেস করছেন আমার বাংলাদেশি জাতীয়তাবাদকে। বাংলাদেশি জাতীয়তাবাদের সংজ্ঞা আমি এতক্ষণ বললাম, বহুত্ববাদের সংজ্ঞা এটা কিন্তু তাই হয়, একই সংজ্ঞা। অর্থাৎ বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ বলছে বিধায়কে আপনি নিরপেক্ষ সাজার জন্য বহুত্ববাদ দিলেন। আর এই সমস্ত বিষয়ে আমার একটা বক্তব্য যে আমার যে রাজনৈতিক দর্শন এটা আমার নির্বাচনী ম্যানিফেস্টোতে থাকে। আমি যখন নির্বাচিত হব, ভোট পায়ে নির্বাচিত হব, তখন কি আমি আমার রাজনৈতিক দর্শন চেঞ্জ করব? সুতরাং আপনি এই মৌলিক বিএনপি যেটা বলছে যে অনেক সমস্যা সৃষ্টি করছে মৌলিক প্রশ্ন, দেখেন এটা কত বড় একটা মৌলিক প্রশ্ন যে আমার রাজনৈতিক দর্শন আপনি চেঞ্জ করছেন বহুত্ববাদের মতো একটি শব্দ এনে, তাই না? সে বহুত্ববাদ বলতে যা বোঝাচ্ছে রাষ্ট্রীয় দর্শনে ওনারা চেঞ্জ এনেছেন না, আপনার দলের তো না। রাষ্ট্রীয় দর্শন যদি আপনি বলেন যে বহুত্ববাদ, তাহলে আমার বাংলাদেশি জাতীয়তাবাদ তো সেম ইকো হচ্ছে শব্দটা, একই শব্দ, শুধু নাম পরিবর্তন। তাহলে এই আপনি বহুত্ববাদ দিলে আমি তো আমার রাজনৈতিক দর্শনে অবশ্যই লিখবো বাংলাদেশি জাতীয়তাবাদ। এখানে একটা সংঘর্ষ। আরেকটি বিষয় আছে, এই বহুত্ববাদের বিপরীত শব্দ কি? একত্ববাদ, ওয়াননেস, মানে বিলিভ ইন এ সুপার পাওয়ার, অ্যান্টোনিমস যেটা, হ্যাঁ, বিলিভ ইন সুপার পাওয়ার, অর্থাৎ একত্ববাদ। বাংলাদেশে 99.99% লোক আপনার একেশ্বরবাদে বিশ্বাসী। গুটি কয়েক নাস্তিক এবং প্রকৃতিবাদী যারা আপনার ঈশ্বরে বিশ্বাস নেই। আর বাংলাদেশে 99.99% লোক একত্ববাদে বিশ্বাসী। এখানে একটা সংঘর্ষ হলো না? অথচ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে ধর্মনিরপেক্ষতার কথাটি আপনি বাদ দিলেন বর্তমান সংবিধানে। ধর্মনিরপেক্ষতা সংজ্ঞা আমাদের দেশে বলা হয় যার ধর্ম তার এরকম একটা সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা এবং রাষ্ট্র কোনো ধর্মকে প্যাট্রোনাইজ করবে না। এই সংজ্ঞা ভারতে না, এই সংজ্ঞা আমেরিকায় না, আপনার ইউরোপে না। ধর্মনিরপেক্ষতার এক এক অঞ্চলে এক এক রকম সংজ্ঞা এনেছে। এখন এই ধর্মনিরপেক্ষতাকে আপনি বাদ দিলেন, তাহলে আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা বলছেন যে সর্বশক্তিমানের উপর আস্থা ও বিশ্বাস, একত্ববাদেরই সমরূপ একটি শব্দ। সুতরাং বহুত্ববাদ দ্বারা আপনি কি একত্ববাদ
একত্ববাদের প্রতি বিশ্বাসী এই 99% মানুষের, ওনারা হয়তো রাষ্ট্রীয় মানে জায়গায়, রাষ্ট্রের জায়গায় বহুত্ববাদ ব্যবহার করেছেন। রাষ্ট্রের যে সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রের যে সিটিজেনদের যে সেটা তো বাংলাদেশি জাতীয়তাবাদ কভার করছে, ওনারা হয়তো নাম পরিবর্তন করেছেন, রিপ্লেস করছেন। তাহলে এই যে ধর্মনিরপেক্ষতার এই জায়গাটাকে আপনি টোটালি বাদ দিচ্ছেন, টোটালি বাদ দেন ধর্মনিরপেক্ষতা, তাহলে বহুত্ববাদটা তো মানুষ এই ব্যাখ্যাও দিবে যে একত্ববাদের কি হবে। একত্ববাদ হচ্ছে সাংঘর্ষিক তো বহুত্ববাদ, রিলিজিয়াস বিলিভ, এটা কিন্তু একটা জিনিস শোনেন, আপনার একত্ববাদ সাথে ধর্মের সম্পর্ক কম, আপনার আস্তিক্য নাস্তিক্য সাথে ধর্মের সম্পর্ক নেই, আস্তিক্যবাদ আর নাস্তিক্যবাদের সাথে ধর্মের সম্পর্ক নেই। সুতরাং আপনি যে এই দেশের এই ভূখণ্ডের মানুষ 99% আস্তিক্যবাদে বিশ্বাসী, সেখানে আপনি বহুত্ববাদ এনে আস্তিক্যবাদকে ধাক্কা দিচ্ছেন। সুতরাং এই বহুত্ববাদের জায়গায় ইজিলি আপনি যদি বাংলাদেশি জাতীয়তাবাদটা লিখেন, মানে জাতীয়তার জায়গায় বাংলাদেশি না, জাতীয়তাবাদ তাই লিখেন বা জাতীয়তা লিখেন, আপনি ডেফিনেশনে জাতীয়তাবাদের ডেফিনেশন আসেন, বাংলাদেশ বহুত্ববাদের ডেফিনেশন দিবেন না, আপনি গণতন্ত্রের ডেফিনেশন দিবেন না, আপনি সাম্য মানবিক মর্যাদার ডেফিনেশন দিবেন। এই জাতীয়তাবাদটা যদি ওই জায়গা উঠিয়ে দেন, সেখানে বহুত্ববাদ আনেন, দুটো সমস্যা হচ্ছে, একটা হলো যে আমাদের রাজনৈতিক দর্শনের উপর আঘাত হচ্ছে, আরেকটা হলো 99% মানুষের যে বিশ্বাস একত্ববাদে তার উপরে আঘাত আনছেন, এই একটা কথা। আরেকটা হলো যে 21 বছর বয়সী ছেলেদেরকে আপনি নমিনেশন দিতে বলেছেন, এটা আমি কংগ্রাচুলেট করি, কিন্তু একটু সমালোচনাও করতে হয় যে আমাদের দেশের পার্সপেক্টিভে 21 বছর বয়সের একটি ছেলের ছাত্র তো তখনও শেষ হয় না, উচ্চশিক্ষা বাকি থেকে যায়। উচ্চশিক্ষা বলতে শুধু মাস্টার্স ডিগ্রি বলছে না, এরপরেও এমফিল বা পিএইচডি, এরপরেও আরো অনেক ধরনের অনেক কিছু থাকতে পারে। একজন ছাত্রকে ছাত্রত্ব অবস্থায় আপনি তাকে মনোনয়ন মানে সে নির্বাচনে দাঁড়াতে পারবে, এটাকে আমি তো কংগ্রাচুলেট করছি। সমালোচনা এইটুকুই বললাম যে একজন ছাত্রকে শিক্ষামুখী না করে আপনি আবার রাজনীতিমুখী করছেন, কারণ ছাত্র চলাকালীন সময়ে সে কিন্তু রাজনৈতিক চেতনা সম্পন্ন হতেই পারে, এইটা হওয়াটাই জরুরি। কিন্তু তখন আপনি বাধ্য করছেন যে 10% মনোনয়ন প্রত্যেকটা দলের এই ছাত্রদেরকে দিতে হবে। আবার আপনি কিন্তু এই সরকার কিন্তু শিক্ষার পরিবেশের কথাও বলছেন, সেটা আমি উচ্চ শিক্ষার পরিবেশ বলছি, সুষ্ঠু যে আপনি যখন এই 10%কে ম্যান্ডেটরি করছেন, তখন এই ছাত্র আমাদের দল কাকে নমিনেশন দেবে বা কোন দল কাকে নমিনেশন দেবে, কে যোগ্য, কাকে দেওয়া উচিত, সেটা সেই দলই ঠিক করবে। তা না হলে আপনি দলের উপর চাপিয়ে দিচ্ছেন যে এই 10% ছাত্রকে নমিনেশন আমাকে দিতেই হবে, যোগ্যতা অর্থাৎ যোগ্যতা থাকুক আর না থাকুক, বিরুদ্ধে আন্দোলন সেই কোটাই আবার চালু করলেন। সুতরাং আমার এই সংবিধান সংস্কার কমিশন কতটুকু উর্বর মস্তিষ্ক থেকে এই সমস্ত বিষয়গুলো এনেছে। আরেকটি বিষয় এনেছে, আমি দেখলাম দলের যে সভাপতি সে নাকি প্রধানমন্ত্রী হতে পারবে না। এইখানে দেখেন একটা কথা আছে যে মেনি হেডস মেনি প্রবলেম, লেস হেডস লেটস প্রবলেম। এখন আমাদের দেশের রাজনীতি কিন্তু এখনো আপনার এত বিকশিত হয়েছে, এত ভালো স্ট্রাকচারে যায়নি যে সেখানে একটা রাজনৈতিক ঐক্যমত তারপরে তৈরি হয়। এখন দলের সভাপতি একরকম সিদ্ধান্ত নিচ্ছে, দেশের প্রধানমন্ত্রী একরকম সিদ্ধান্ত, অর্থাৎ অল দ্য টাইম দলের ভিতর এবং দেশের ভিতর একটা ট্রাগ অফ ওয়ার চলবেই, যে এটা চলবেই। আপনি পাকিস্তানে দেখেছেন যে আপনার একটা সংবিধান প্রণয়ন করতে যে প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর কতবার গন্ডগোল হয়ে, কতবার ট্রাগ অফ ওয়ার হওয়ার ফলে আপনার পাকিস্তান পুরো সংবিধান তৈরি করতে যায় দেশ বিভক্ত হয়ে গেছে, তাই না? সুতরাং এই বিভিন্ন দেশে কিন্তু দলের প্রধানমন্ত্রী হন, আবার বিভিন্ন দেশে হন না। সুতরাং এই প্রস্তাবটা যারা দিয়েছেন তারা বাংলাদেশের প্রেক্ষিত বিবেচনা করে তারা দেননি,
এটার আমি স্ট্রংলি প্রোটেস্ট করছি। আরেকটি আছে যে জুলাই ঘোষণাপত্র, আরেকটি হলো জুলাই ঘোষণাপত্র, যেটা জুলাই ঘোষণাপত্র স্থায়ী কমিটির বৈঠকে আমরা বলেছি সমালোচিত হয়েছে। সমালোচিত হয়েছে এইভাবে বললে হবে না, আলোচিত হয়েছে, মানে আলোচিত হয়েছে এবং প্রশ্ন তুলেছেন অনেকে। প্রশ্ন তো আমিও তখন তুলেছি যে জুলাই ঘোষণাপত্রের এখন প্রয়োজনীয়তা কি? 6 মাস চলে গেল, এখন আপনি কি প্রক্লেম করতে চাচ্ছেন? তারপরেও দেখেন বিএনপি কিন্তু এই প্রশ্ন তুলেছে প্রয়োজনীয়তা কি। বিএনপি ঐক্যের খাতিরে, যেহেতু বাংলাদেশে এখন একটা গ্রেট ইউনিটি দরকার, বিভিন্ন ষড়যন্ত্র ধাবমান বাংলাদেশের দিকে, আমাদের এই অভ্যুত্থানের দিকে, সেই গ্রেট ইউনিটিকে সমর্থন জানিয়ে বিএনপি কিন্তু আলোচনায় বসেছে, তাই না? কিন্তু আমাদের আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে যে এই 6 মাস পরে ঘোষণাপত্র। এখন দেখেন 5 মাস আগে অর্থাৎ 5ই আগস্টে যে আকাঙ্ক্ষা, যে আশা, যে প্রত্যাশা মানুষের ছিল, সেই আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষাকে যদি আপনি প্রকাশ করেন 6 মাস পরে, তাহলে সেই প্রকাশভঙ্গিতে মাস্ট আপনার এক্সাজারেশন থাকবে, ম্যানিপুলেশন থাকবে, বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারড হবে, তাই না? এখন আশা, প্রত্যাশা, কোনো একটা পক্ষকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে যেতে পারে, সেটা হয়। তো আপনি দেখেন, আমার আশা, আমার প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষাকে ম্যানুফ্যাকচার করতে পারেন? আপনি তৈরি করতে পারেন না, এটা স্পন্টেনিয়াস একটা বিষয়। সুতরাং আর এই 6 মাস পরে যে দিচ্ছেন, আপনি দেওয়ার সময় যেহেতু ঐক্যের কথা আমরা বলছি, আপনারা সবাই বলছে, সবার সাথে আলোচনা করলেই ভালো হতো এটা। আর যেই প্রক্লেম করছেন, সেই প্রক্লেমেশনে আমি দেখলাম যে ইতিহাস থেকেও অনেক অংশ টানা হয়েছে। ইতিহাস রচনার দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের না, ইতিহাস রচনার দায়িত্ব ঐতিহাসিকদের। সুতরাং এই সব জায়গা ইতিহাস তার আপন গতিতেই চলে এবং ঐতিহাসিকরা বিভিন্ন ভাবে লেখে, সেটা আপনার রাজনীতিবিদরা ইতিহাসকে আপনার নির্দেশ করতে পারে, এইটা হলো ইতিহাস টেনে। সুতরাং এই ঘোষণাপত্রের যে প্রয়োজনীয়তা 5ই আগস্টের আগে ছিল, 6 মাস পরে সেই প্রয়োজনীয়তা থাকে। এবং আরেকটি বিষয় এসেছে যে প্রক্লেমেশনে, যে দেশকে 4টি প্রদেশে, এটা প্রক্লেমেশন আসছে না, এটা না প্রক্লেমেশনে না, সংস্কার প্রস্তাবে 4টি প্রদেশে ভাগ করার জনপ্রশাসন। আমরা তো ফেডারেল গভর্নমেন্ট সম্বন্ধে জানি, আমরা প্রদেশ সম্বন্ধে জানি। বাংলাদেশে আমি যতই বলি যে বাংলাদেশ হেটেরোজেনিয়াস, বাংলাদেশের 90% লোক একই ভাষা গোষ্ঠীর, একই 90 কি ভাষা গোষ্ঠী তো প্রায় 98% লোক ভাষা একই ভাষা গোষ্ঠী, নৃগোষ্ঠী হয়তো 90%, বাট সবাই বাংলা বোঝেন, বাংলায় অভ্যস্ত, মানে সমগোত্রীয় হোমোজেনিয়াস যেটাকে বলছি একটা, এবং অলমোস্ট একই কালচার, সেইখানে কালচারও প্রায় এক। সেইখানে আপনি 4টা প্রদেশে ভাগ করে আমাদের মধ্যে এই যে ভিন্নতা তৈরি, নতুন করে একটা ভিন্নতা তৈরি করে যে বিচ্ছেদ এবং সংঘর্ষ তৈরি করতে, মানে জাতিগত যে এটা হয় না। বাংলাদেশের আয়তনটা দেখেন না, কত ক্ষুদ্র আয়তন দেশ, 20 কোটির মতো লোক বসবাস করি, তাই না? প্রায় 20 কোটি, যদিও সেন্সাসে আসছে 18 কোটি। এটা সরকার তার ওই পার ক্যাপিটা ইনকাম বোঝানোর জন্য এই কাজটা করেছে, জনসংখ্যা কমিয়ে দিয়েছে এই ফ্যাসিবাদী সরকার। কিন্তু আমরা মনে করি যে প্রায় 20 কোটি লোক বসবাস করে এইটুকু একটা দেশে, 55-26 বর্গ মানে একটা দেশে 20 কোটি লোক বসবাস। একে আবার আপনি প্রশাসনিকভাবে 4টা ভাগে ভাগ করছেন। আমি তো প্রথমে একটা বক্তব্য দিলাম, মেনি হেডস মেনি প্রবলেম, লেস হেড লেস প্রবলেম। আপনি যত হেড বাড়াবেন তত হেডদের মধ্যে সংঘর্ষগুলো বাড়বে, তাই না? আপনি বাংলাদেশে কেন যে ফেডারেল কাঠামোয় গঠন করতে চাচ্ছেন, আমি এটা বুঝছি না। এইটা দ্বারা আমাদের এই জাতিসত্তাকে, এই বাংলাদেশি জাতিকে বিভক্ত করবার একটা প্রক্রিয়া। এই জন্য আমি বলি যে সরকার, আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা জিনিস তাকে বুঝতে হবে যে আমাদের দেশের পরিবর্তনকে ভালোভাবে প্রতিবেশী দেশটি ভারত নেয়নি, সেই সব দেশের ব্রেন চাইল্ড এবং পতিত সরকার, বিতাড়িত সরকারের দোসররা এখনো বাংলাদেশে রয়ে গেছে। আপনি তাদের দিয়ে যদি সংস্কার প্রস্তাব ইমপ্লিমেন্ট করতে চান, দিন শেষে আপনার রেজাল্ট একটা বিগ জিরো ছাড়া আর কিছুই হবে না। কারণ আরেকটি কথা বলতে চাই, আমাদের মহাসচিব একটা কথা বলেছেন বিবিসির সাথে সাক্ষাৎকারে, আমি ওই প্রসঙ্গেই আসতে যাচ্ছিলাম। হ্যাঁ, ওইটা তুলছি আমি। দেখেন,
আপনার সরকারের থেকে রাজনৈতিক দল করা, আমি এটা ব্যক্তিগতভাবে দোষের মনে করি না। রাজনৈতিক দর্শন, রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মসূচি যে কোনো অবস্থান থেকে সে দিতে পারে, করবার স্বাধীনতা রয়েছে। হ্যাঁ, অবশ্যই দিতে পারে। আমি এটা রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মসূচি, ইডিওলজি ঘোষণা করতে যে আমার পজিশনকে আমি কোথায় আছি, সরকারে না বিরোধী দলে, এইটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো যে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ নিরপেক্ষ সরকার, সবার মতামতের অর্থাৎ ভিত্তিতে নির্বাচনকালীন সরকার। এই সরকারের কাজ হলো একটা গ্রহণযোগ্য নির্বাচন। এখন এই সরকারের মধ্যে যদি কেউ থাকে, সে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তখন তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবেই। আমরা সেইটা বলছি যে সরকারে যদি আপনি থাকেন, থেকে যদি নির্বাচন করেন, তাহলে কিন্তু রাজনৈতিক দল গঠন করা নিয়ে নির্বাচন যদি করে, আমি তো বললাম, আমি তো রাজনৈতিক দলকে সমর্থন করলাম। আমি আমার ব্যক্তিগত পজিশন থেকে বলছি যে রাজনৈতিক দল করার জন্য কে কোথায় থাকলো, তাহলে সেই ওই প্রতিনিধি যদি সরকারে থাকে, আমি তো সেটা বললাম, সরকারে থেকে যদি নির্বাচন করেন, যেহেতু এই সরকারটা নির্বাচনকালীন সরকার, আপনি আমার পয়েন্টটা কি বুঝছেন? সরকারটা হলো নির্বাচনকালীন, নির্বাচনকালীন সরকার, সরকারের প্রতিনিধি আবার নির্বাচনে দাঁড়াচ্ছেন, তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে না? আমি এইখানে বলছি যে আপনি তাহলে এই ডক্টর ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাবে, তাহলে সেই সরকারকে বন্ধ করে নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন। আর আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন না, সমস্যা নেই, আপনি রাজনৈতিক দল করেন, যাই করেন, সেটা অন্য জিনিস। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে আপনি নিরপেক্ষতা হারাবেন, আপনার এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাবে। শুধু পদত্যাগ করলে হবে না, কিন্তু পুরো সরকারকে, ডক্টর ইউনূস সরকার সহ আপনার নিরপেক্ষতা হারাবে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। সুতরাং এইটা খুবই গুরুত্বপূর্ণ যে যদি আপনি সরকারের থেকে, মানে সরকারে বলতে অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্বাচন করতে চান, তাহলে সরকার তার নিরপেক্ষতা হারাবে। এই কথার যৌক্তিকতা আছে কিনা এখন দেখেন। জি, আরেকটি বিষয় আমরা শেষ করব। আমরা গত দুদিন ধরে দেখছি যে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তার এক সমাবেশের বক্তব্যে বলেছেন যে দেশে মুজিববাদ, জিয়াবাদ এগুলো চলবে না, এগুলোর জন্য সাধারণ ছাত্র জনতারা আন্দোলন করেনি, যে এই আন্দোলনের পরে হুট করে নতুন একটি দল দেশ শাসনের দায়িত্ব নেবেন, এই জন্য তারা প্রাণ দেননি। আপনিও একজন সাবেক ছাত্রনেতা এবং বেশ দায়িত্বশীল পদে দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন, এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি বড় দলের বেশ বড় একটি পদে আছেন। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে কিভাবে আসলে মূল্যায়ন করবেন, বা তার এই বক্তব্যের জবাবে আপনি কি বলবেন? মতবাদ কোনটা দেশে প্রচলিত, মানুষ গ্রহণ করবে, জনগণ গ্রহণ করবে, না জনগণের একান্ত নিজস্ব ব্যাপার কোন মতবাদটাকে মানুষ গ্রহণ করবে। তিনি যে মতবাদগুলোর নাম বলেছে, এরকম নামে কোনো মতবাদ নেই, এর প্রতিশব্দ থাকতে পারে। সুতরাং কোন মতবাদ, কোন রাজনৈতিক মতবাদ মানুষ গ্রহণ করবে, এটা মানুষ নির্বাচনের মাধ্যমে। আপনাকে আরেকটু মানে কমপ্লিমেন্টারি দিতে চাই, সাপ্লিমেন্ট, সেটি হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি হচ্ছে জাতীয়, মানে সকল রাজনৈতিক দল বা মতের পথের লোক এই জাতীয় নাগরিক কমিটিতে রয়েছেন। এই তো, যদি আমি তো সেটা বললাম, যদি কোনো মতবাদকে তার পছন্দ হয়, তাহলে সেই মতবাদটা জনগণের সামনে প্রকাশ করে তাকে নির্বাচনে দাঁড়িয়ে তার নির্বাচনী ম্যানিফেস্টোয় তার সেই মতবাদটা লিখতে হবে। লিখলে জনগণ যদি গ্রহণ করে, তাহলে সেই মতবাদ থাকবে। জনগণ গ্রহণ না করলেও তিনি তার মতবাদ প্রচার করতে পারেন। একজনের রাজনৈতিক মতবাদ প্রচার করতে যে অন্য কোনো মতবাদকে কটাক্ষ করা, এটা শিষ্টাচার বহির্ভূত একটা কাজ। আরেকটি কথা, যে জাতীয় নাগরিক কমিটি যে বলছে যে বাংলাদেশের যে অভ্যুত্থান হয়েছে সেটা কোনো মতবাদকে প্রতিষ্ঠা করবার জন্য না, একই সাথে এই কথা বলা যায় যে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান কেন হয়েছে? যে দেশে বৈষম্য ছিল, বৈষম্য ছিল মানে দেশে গণতন্ত্র ছিল না, গণতন্ত্র ছিল না বিধায় তো বৈষম্য ছিল। এখন গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান সোপান হলো আপনার নির্বাচন। সুতরাং আপনি মতবাদের জন্য আপনাকে নির্বাচন অভ্যুত্থান হয়নি, এটা যদি ঠিক হয়, তাহলে তো নির্বাচনের জন্য অভ্যুত্থানটা হয়েছে, কারণ দেশে গণতন্ত্র ছিল না, গণতন্ত্র ছিল না বিধায় বৈষম্য ছিল। এখন একটি কথা
অনেকে বলে যে আপনি যদি মনে করেন যে কোটা যদি সরকার মেনে নিত, শেখ হাসিনা ফ্যাসিস্ট যদি মেনে নিত যে ঠিক আছে তোমরা যে চাকরি চাচ্ছ এই চাকরি আমি দিব, কোটা ব্যবস্থা থাকবে না, তাহলে কি হাসিনার বিরুদ্ধে পতন হতো না? না, এখানে এখানে আপনার নিশ্চয়ই খেয়াল আছে আজিল বাড়ি হেলাল ভাই, সেটি হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু একটা সময় 18 তারিখ এই বৈষম্য বিরোধী ছাত্রদের দাবির মুখে কিন্তু কোটা বাতিল করে শুধুমাত্র 5% কোটা যখন রেখেছিল, এই আন্দোলনকারীদের পক্ষ থেকে কিন্তু সংবাদ সম্মেলন করে আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরবারও তাগিদ দেওয়া হয়েছিল এবং তাদের কর্মসূচি নেই বলেও কিন্তু প্রচার করা হয়েছিল 18 তারিখ। সেজন্য তো বলছি যে কিন্তু তার পরের দিন কিন্তু একটি অংশ যে বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছিলেন যে আসলে লাশের উপর থেকে কোনো সরকারের সাথে আপোষ হবে না, একটি অংশ বেরিয়ে আসার পরে যারা আন্দোলন প্রত্যাহার করেছিল তারাও কিন্তু তাদের সাথে আবারও রাজপথে থেকেছে। এগুলো ইতিহাসের অংশ হয়ে থাকবে, এটা আমাদের ঐতিহাসিকগণ লিখবে, ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান প্রজন্ম দেখবে, পড়বে, বিচার করবে, সবই ঠিক আছে। সুতরাং এখানে আমাদের এই যে 17 বছর ব্যাপী এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ফ্যাসিবাদ বিরোধী মনোভাব মানুষকে তৈরি করা, জনমত গঠন করা, এবং এই মনোভাব গঠন করতে যে কত শত লোক গুম খুন জখম হত্যা নির্যাতন হলো না, এরপরে আপনার শেষ 36 দিনে যে আপনার সমস্ত ছাত্র সংগঠনগুলো ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী, যেহেতু গণতন্ত্র ছিল না সেজন্য বৈষম্য এবং অপর রাজনৈতিক দলের সংগঠনগুলো কিন্তু ঐক্যবদ্ধভাবে অভ্যুত্থানটা ঘটালো এবং তাদেরও আহ্বান ছিল। যখন কতিপয় ছাত্ররা ক্রেডিট ক্লেমের সিনড্রোম শুরু হলো, যে ক্রেডিট ক্লেম করছে যে ওয়ার দ্য মাস্টার মাইন্ড, ওয়ার দ্য ফ্রন্ট লাইনার, তখনই কিন্তু দেখবেন এখন সেই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে অনেক বিভক্তি তৈরি হয়েছে। এবং আমি গত 2 দিন বা 3 দিন ধরে দেখছি তাদের বিভিন্ন মিটিং এ নিজেদের মধ্যে গন্ডগোল হচ্ছে যে আপনি কে তুমি কে। গত পরশুদিনও মারামারি হয়েছে তাদের কেন্দ্রীয় কার্যালয়ে। এটা তাদের মধ্যে অনৈক্য তৈরি হয়েছে শুধুমাত্র এই ক্রেডিট ক্লেম সিনড্রোম থেকে। আমরা অভ্যুত্থানের আগে যে ইউনিটিটা ছিল, এই কিছু মানুষের এই সমস্ত কথার জন্য, যেমন আপনারা মুক্তিযুদ্ধ চেতনাকে অনেক সময় আন্ডারমাইন করেছেন এই কেউ, এতে সমগ্র জনগণের অন্তরে আঘাত লেগেছে। সেজন্য বলছি যে যদি আপনারা মনে করেন যারা আজকে বৈষম্য বিরোধীর বিভিন্ন সেক্টর, বিভিন্ন বিভক্তি আছে, কোনো অংশ যদি মনে করে যে তারা যা ডিকটেট করছে বা যা নির্দেশ দিচ্ছে সেটাকে জাতিকে শুনতে হবে, সেটা তারা অন্যায় করেন, ভুল করেন। সুতরাং আপনারা একটা রাজনৈতিক দল গঠন করেন, সেই রাজনৈতিক দল গঠন করার জন্য যে ফান্ডিং এর প্রয়োজন হবে, এই ফান্ডিং এর অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে। কারণ বাংলাদেশের দুর্নীতি নিয়ে অনেক কথা বলা হয়, অনেক রাজনীতিবিদদের দুর্নীতিবাদ অনেক কিছু বলা হয়, দুর্নীতি করছে আরেকজন, অন্য কোনো সেক্টরের লোকজন, এটার দায়িত্ব পুরো রাজনীতিবিদদের উপর চাপিয়ে দেয় আমি দেখলাম। এখন আপনি যেহেতু রাজনৈতিক দল করবেন, সুতরাং আপনার ফান্ডিং এর একটা স্বচ্ছতা থাকতে হবে এবং সেই রাজনৈতিক দল আপনারা যা বলছেন এখন কি বাদ থাকবে আর কি মতবাদ থাকবে না, কি করবেন, যার একটা ম্যানিফেস্টো নির্বাচনীতে দিলে জনগণ যদি আপনাদের অবশ্যই আপনাদের সেটা জনগণ আপনারা সেইভাবে দেশ পরিচালনা করতে পারবেন। ডেমোক্রেসির সাথে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ডেমোক্রেসি প্রতিষ্ঠার জন্য এই দেশে আমরা স্বাধীন হয়েছিলাম, এটা কিন্তু মনে রাখতে হবে। 71 সালে 70 সালে ডেমোক্রেসি ছিল না বিধায় আমরা কিন্তু স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। নির্বাচনে জয়লাভের পরেও নির্বাচিত সরকারের ক্ষমতায় বসতে দিয়েছিল না, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, মানে আপনার গণতন্ত্রের জন্য। 90 সালে গণ অভ্যুত্থান হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। 2024 সালের যে গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্য বিরোধী ব্যানারে, গণতন্ত্র চুনাবলিত বৈষম্য, অর্থাৎ গণতন্ত্র উত্তরণের জন্যই আমাদের 24 সালের গণ অভ্যুত্থান। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান ধাপ হলো নির্বাচন, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন গ্রহণ করার জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন, বিএনপি সেই সংস্কারের কথা বলেছে। বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব সবার আগে সমস্ত রাজনৈতিক দল
সাথে কথা বলে তিনি দিয়েছেন, বিএনপি একমাত্র দল যারা সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের উদ্ভব এবং বিকাশ, এবং এটা আরেকটা আলোচনা যে বিএনপি সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে, এই দেশে একদলীয় শাসন ব্যবস্থা ছিল, বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে, এটা একটা বড় সংস্কার। এই বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে কিন্তু বিএনপির উদ্ভব এবং বিকাশও দেখেন আপনি, যে আপনার বহুদলীয় গণতন্ত্রের পরে বিএনপি পার্লামেন্ট, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এনেছে। এরকম অনেক সংস্কারের মধ্য দিয়েই কিন্তু বিএনপির জন্ম। সেক্ষেত্রে এই প্রফেসর ইউনূস সরকার নিশ্চয়ই আপনারাও প্রত্যাশা করেন এই ইউনূস সরকার সফল হোক। এই ইউনূস সরকারের ব্যর্থতা আসলে গণতন্ত্রের জন্য কোনো কালো মেঘ বয়ে নিয়ে আসতে পারে। এই জন্য বলছি যে ইউনূস সরকারকে, যে আপনার সফলতার উপরে বাংলাদেশের সফলতা, গণঅভ্যুত্থানের সফলতা নির্ভর করছে। সুতরাং যে কাজের বোঝা আপনাকে দেয়া হয়নি, যে কাজের দায়িত্ব আপনাকে দেয়া হয়নি, তার অতিরিক্ত দায়িত্ব নিতে গেলে আসলে এই আমাদের অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। এবং যে সমস্ত লোক আপনার পিছনে থেকে এই অতিরিক্ত চাপের কাজের বোঝা, বিভিন্ন তথ্য উপত্য প্রদান করছে, তাদের অতীতটা আপনাকে লক্ষ্য করতে হবে, যে সেই তাদের কি কর্মকাণ্ড করেছিল 2008-7 সালে, যে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে 2 বছর লিঙ্গারিং করে 17 বছর একটা ফ্যাসিবাদ জন্ম দিয়েছিল। তাদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে। ধন্যবাদ আইজুল বারী হেলাল। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারের প্রফেসর ইউনূস সরকার অবশ্যই জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে, যে আকাঙ্ক্ষায় 24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের স্বপ্নকে বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে কাঙ্ক্ষিত সমাধানের পথ বেছে নেবেন, এবং সেই পথ ধরেই বাংলাদেশে এগিয়ে যাবে। লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে সগৌরবে উঠতে থাকবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।